দেশকে এগিয়ে নিতে না পারলে ধ্বংস হবে সব অর্জন। সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে তারেক রহমান। শাহজালালের মাজার জিয়ারতের মাধ্যমে শুরু করবেন নির্বাচনী প্রচারণা। আপিলের প্রার্থিতা ফিরে পাওয়ার হিড়িক। প্রথম দিনে আজাদ ও তাসনিম জরা সহ 52 জনের মনোনয়ন বৈধ, বাতিল ও স্থগিত 18। ভোটে নিরপেক্ষ থাকবে পুলিশ। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে অনাস্থা এনসিপির। ইইউ পর্যবেক্ষক দলের সঙ্গে নেতাদের বৈঠক। বিশেষ দলের সুবিধা বন্ধে ইসিকে ব্যবস্থা নেয়ার তাগিদ। স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বির হত্যায় শুটার ও পরিকল্পনাকারী সহ গ্রেফতার 3। অস্ত্র উদ্ধার সহ বাকিদের ধরতে অভিযানে আইন শৃঙ্খলা বাহিনী। 2500 টাকা দিয়ে যদি সিলিন্ডার কিনি তাহলে আমরা কিভাবে চলবো? গরিব মানুষ বুঝেন না, আমরা এখন কিনতে পারি না, আমরা লাকড়ি দিয়ে রান্না করি। থামছে না এলপিজি নৈরাজ্য। বিক্রি হচ্ছে প্রায় দ্বিগুণ দামে। নির্ধারিত দরে সরবরাহ না পাওয়ার অভিযোগ খুচরা বিক্রেতাদের। বিপদে অটো গ্যাস নির্ভর পরিবহন খাত। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। মত পার্থক্য থাকলেও মত বিভেদ যেন না হয়, সেজন্য আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলের দায়িত্ব নেয়ার পর সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি বলেন, কর্মসংস্থানের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে না পারলে ধ্বংস হয়ে যাবে সব অর্জন। 12 ফেব্রুয়ারি গণতন্ত্রের নতুন যাত্রা শুরুর আশাবাদ জানান তারেক রহমান। বিএনপির চেয়ারম্যানের সদ্য দায়িত্ব নেয়া তারেক রহমানের প্রথম আয়োজন সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়। রাজধানীর বনানীতে আয়োজনের শুরুতেই অংশ নেয়া সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। সাংবাদিকদের বক্তব্যে উঠে আসে গণমাধ্যমের উপর নিপীড়ন, সংবাদ মাধ্যমের স্বাধীনতা ও আসন্ন নির্বাচন ঘিরে নানামুখী সংকট প্রসঙ্গ। জনাব তারেক রহমান, আপনি 17 বছর দেশে ছিলেন না, আপনি জানেন না এখানে কি হয়েছে। আপনার বিশিষ্ট লোকজন আপনাকে যা বলেছে এটাই আপনি শুনেছেন, এবং এখন যারা মিডিয়ার নতুন বন্ধুরা আপনাকে যেটা বলছে সেটাই আপনি শুনছেন, এবং সেটাই আপনি মনে করছেন এটাই বাংলাদেশের 17 বছরের ইতিহাস। বাংলাদেশের 17 বছরের ইতিহাস এটা না। সংবাদ মাধ্যমের ক্ষমতাকে গণতান্ত্রিক জবাবদিহিতার মধ্যে আনবার যে দায়িত্ব, সেই দায়িত্ব পালনে আপনারা যদি ক্ষমতায় যান কিংবা ক্ষমতায় না গেলেও সমাজে আপনারা প্রভাবশালী সংগঠন হিসেবেও যদি থাকেন, সেইটা যাতে আপনারা অনুমোদন করতে পারেন, সেই সহনশীলতা আপনাদের হোক। আমরা গণতন্ত্র চাই, স্বাধীন সাংবাদিকতা চাই এবং সুশাসন চাই। এর আগে বিএনপি মহাসচিব স্বাগত বক্তব্যে বলেন, নতুন চেয়ারম্যানের নেতৃত্বে উদার গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে পাবে দেশ। জনাব তারেক রহমান বিদেশ থেকে দেশে এসেছেন। সমগ্র দেশের মানুষ এক বুক ভরা প্রত্যাশা নিয়ে তার দিকে তাকিয়ে আছে। আশান্বিত হয়েছে এই জন্যেই যে এবার একটা সুযোগ সৃষ্টি হবে, সত্যিকার অর্থেই একটা উদারপন্থী গণতান্ত্রিক একটা ব্যবস্থা আমরা এখানে সৃষ্টি করতে পারবো। বিএনপি চেয়ারম্যানের দায়িত্ব নেয়ার পর প্রথম বক্তব্যে তারেক রহমান বলেন, মত পার্থক্য থাকলেও মতবিভেদ যেন না হয়। বর্তমান বাস্তবতায় 5 আগস্টের আগে ফিরে তাকানোর সুযোগ নেই। 5ই আগস্টে ফিরে যাওয়ার কোনোই কারণ নেই আমাদের। হিংসা, প্রতিশোধ, প্রতিহিংসা, একটি মানুষ, একটি দল বা যেভাবে আমরা বিবেচনা করি তার পরিণতি কি হতে পারে আমরা দেখেছি 5ই আগস্ট। এবং আমি সেজন্যই সকলকে অনুরোধ করব, দল মত নির্বিশেষে আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে সেই মত পার্থক্যের মধ্যে রেখে আলোচনার মাধ্যমে সেটি অনেক সমস্যার সমাধান হয়তো আমরা বের করে আনতে সক্ষম হব, কিন্তু কোনোভাবেই সেটি যাতে মত বিভেদের পর্যায়ে চলে না যায়। তারেক রহমান বলেন, কর্মসংস্থানের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে না পারলে সব অর্জন ধ্বংস হয়ে যাবে। যে কোনো মূল্যে দেশকে গণতান্ত্রিক ধারায় রাখতে হবে। জবাবদিহিতা নিশ্চিতের উপর জোর দেন তারেক রহমান। আমাদেরকে যে কোনো মূল্যে হোক ডেমোক্রেটিক প্রসেসটা চালু রাখতে হবে, আমাদের জবাবদিহিতাটা চালু রাখতে হবে। যে কোনো মূল্যে যদি এই যে জবাবদিহিতাটা, গণতান্ত্রিক প্রসেসটা যদি আমরা কন্টিনিউ করতে পারি, অনেক বেগ হয়তো আসবে, অনেক কঠিন হবে, কিন্তু একটা সার্টেন টাইম পর আমরা যদি গণতান্ত্রিক প্রসেসটাকে কন্টিনিউ করতে যেতে পারি তাহলে নিশ্চয়ই আমরা অবস্থার পরিবর্তন ঘটাতে সক্ষম হব। দেশ পুনর্গঠনে সাংবাদিকরা দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আপনাদের কাছ থেকে এমন সমালোচনা আমরা পাই যাতে আমরা দেশের মানুষের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো যাতে আমরা সমাধান করতে সক্ষম হই।
আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বাবা মায়ের মতো সিলেটে হযরত শাহজালাল মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলটির একটি সূত্র জানায়, 2-1 দিনের মধ্যে তার সফরসূচি চূড়ান্ত করা হবে। বাবা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সদ্য প্রয়াত মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অনুসরণ করে ছেলে তারেক রহমানও সিলেট থেকে নির্বাচনের মাঠে নামতে যাচ্ছেন। 17 বছর পর দেশে ফিরে এটিই হবে তার ঢাকার বাইরে সফর। এর আগে ইসির অনুরোধে উত্তরবঙ্গের 4 দিনের সফর স্থগিত করেন বিএনপির চেয়ারম্যান। নিজের প্রথম নির্বাচনে ঢাকা 17 এবং বগুড়া 6 আসনে লড়বেন তারেক রহমান। ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে চ্যালেঞ্জ চিহ্নিত করে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশে নিযুক্ত দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে আলোচনা হয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। কূটনীতিকদের সঙ্গে বৈঠক নিয়ে রাতে ব্রিফিংয়ে কথা জানান দলটির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। এদিন তুরস্ক ও মিশরের রাষ্ট্রদূতদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছে ইইউ নির্বাচনী পর্যবেক্ষক দল। বিএনপি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের প্রথম দিনই তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার। শনিবার বিকাল 5টায় গুলশান কার্যালয়ে এসে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার বড় ছেলেকে শুভেচ্ছা জানান প্রণয় ভার্মা। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন তারা। এরপর বিএনপি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান। শুভেচ্ছা বিনিময় করে তারেক রহমানের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন তিনি। এর আগে বেলা 2:45টায় তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের প্রধান নির্বাচন পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য আইভার্স ইজাবসের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি। প্রায় ঘণ্টাখানেকের বৈঠক শেষে বিকেল 4টার একটু আগে গুলশান কার্যালয় থেকে বের হন তারা। পরে সাংবাদিকদের কাছে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকের বিষয়ে কথা বলেন দলের যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। জানান, বিএনপি সরকার গঠন করতে পারলে বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক কিভাবে এগিয়ে যাবে সেসব বিষয়ে আলোচনা হয়েছে বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে। উঠে এসেছে ভারতের সঙ্গে নতুন সম্পর্ক স্থাপনের বিষয়েও। ভারতের সাথে কি সম্পর্ক হবে, ভারতের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব চিঠির মাধ্যমেই যখন উনি কন্ডোলেন্স মেসেজ জানান চেয়ারম্যান সাহেবকে, ওই লেটারেই বলছেন যে তারেক রহমান সাহেবের নেতৃত্বে নয়া দিগন্ত এবং নয়া নিউ ফেজ অফ রিলেশনস দে আর উইলিং টু রিসেট। বিভিন্ন চ্যালেঞ্জ তো অবশ্যই আছে। বিএনপির চেয়ারম্যান সাহেবের ভিশনে বা ইলেক্টেড গভর্নমেন্ট বিএনপির মানে পিস, সিকিউরিটি অ্যান্ড স্টেবিলিটি ইন দ্য রিজন। আরও বেশ কিছু দেশের কূটনীতিকরা বিএনপি চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে আগ্রহী বলেও জানান হুমায়ুন কবির। ধারাবাহিক রুটিন। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন বানচালের চেষ্টা করছে একটি চক্র। এ ধরনের কোনো ষড়যন্ত্রকেই প্রশ্রয় দেয়া হবে না। বিএনপি নেতারা আরও বলেন, কোনো বিদেশি শক্তি তাদেরকে কাবু করতে পারবে না। শনিবার বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে যোগ দেন দলের নেতাকর্মীরা। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সারা দেশে বিএনপিকে পরাজিত করতে পারবে না কোনো শক্তি, তবে নির্বাচন বানচালের চেষ্টা করছে একটি চক্র। কোনোভাবেই এই ষড়যন্ত্রকে প্রশ্রয় দেয়া হবে না। সচিবালয়ে একদল কর্মচারী কর্মকর্তা ষড়যন্ত্রে লিপ্ত, এই পোস্টিং সেই পোস্টিং বিভিন্নভাবে তারা নির্বাচনকে অন্যভাবে প্রভাবিত করার চেষ্টা করছে। কোনো ষড়যন্ত্রকে আপনারা প্রশ্রয় দেবেন না। যেখানে ষড়যন্ত্র হবে সেখানে প্রতিরোধ হবে। বিকেলে চট্টগ্রামের দক্ষিণ আগ্রাবাদে বেগম জিয়ার জন্য দোয়া মাহফিলে অংশ নেন দলের আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, কোনো বিদেশি শক্তি বিএনপিকে কাবু করতে পারবে না। কোনো বিদেশি শক্তি কোন দেশ বাংলাদেশকে বলতে পারবে না তোমরা এইভাবে চলো, ওইভাবে চলো। আমরা আমাদের মতো চলি, সবার আগে বাংলাদেশ। বেগম জিয়াকে চিকিৎসা বঞ্চিত করে স্বৈরাচারী সরকার মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেন আমির খসরু। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। অবৈধ অস্ত্র দিয়ে মানুষ খুন করে নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে ফ্যাসিস্টরা। ভোটাধিকার প্রয়োগ করে জনগণ তা প্রতিহত করবে। বেগম জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর কথা বলেছেন দলটির নেতারা। এদিকে শাশুড়ির কবরে শ্রদ্ধা জানিয়েছেন ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান। বিএনপির চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার সমাধিতে দোয়া মোনাজাত ও শ্রদ্ধা জানাচ্ছেন লোকজন। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভিড়। শনিবার দুপুরে শাশুড়ির কবরে শ্রদ্ধা জানান বেগম জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান।
শ্রদ্ধা জানান স্বেচ্ছাসেবক দল, সাবেক সেনা কর্মকর্তা ও সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত বিভিন্ন আসনের প্রার্থীরা। তারা বলছেন, লুকিয়ে থাকা ফ্যাসিস্টরা হত্যার মাধ্যমে নির্বাচন বানচাল ও ভয়ভীতিকর পরিবেশ তৈরির চেষ্টা করছে। অন্তর্বর্তীকালীন সরকারের উচিত এই দেশের প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করা এবং যারা প্রার্থী তাদেরকেও নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু আজকে যদি তারা এটি ব্যর্থ হয় তাহলে এর দায়িত্ব তাদেরকে নিতে হবে। জনগণ যেভাবে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদকে মোকাবেলা করেছে, জনগণ আবারও ঐক্যবদ্ধভাবে এই সন্ত্রাসকে মোকাবেলা করবে। আমরা এখানে যারা সশস্ত্র বাহিনীর রিটায়ার্ড অফিসার আছি, এখন বর্তমান চেয়ারম্যান তারেক রহমানকে আমরা সেই কার্যক্রমে আমরা ওনাকে সহায়তা করতে চাই দেশ গড়ার। বেগম জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে বিএনপির জয়নুল আবেদিন ফারুক আশা প্রকাশ করেন, অবৈধ অস্ত্র উদ্ধার ও আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করবে অন্তর্বর্তীকালীন সরকার। আইন শৃঙ্খলা সরকার যেন আশানুরূপ করে নির্দিষ্ট যে 12 তারিখে নির্বাচন, সেই নির্বাচনে যত ষড়যন্ত্রে হোক না কেন অস্ত্র উদ্ধার করে নির্বাচনকে সুষ্ঠু করতে হবে। 2-1 জনকে হত্যা করে নির্বাচন বানচাল করতে পারবে বলে জনগণ বিশ্বাস করে না। এছাড়াও বিভিন্ন সংগঠনের পাশাপাশি বেগম জিয়ার কবরে শ্রদ্ধা ও মোনাজাত করেন অসংখ্য মানুষ। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলকে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে নিজেদের অনাস্থার কথা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে ইইউ পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে একথা জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিশেষ একটি দলকে সুবিধা দিতে প্রশাসনকে সিগন্যালিং করা হচ্ছে অভিযোগ করে ইসিকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান নাহিদ। নির্বাচনী প্রস্তুতির দিক থেকে বিএনপি নেতৃত্বাধীন জোটের তুলনায় 11 দলীয় জোট ভালো অবস্থানে আছেন বলে দাবি করেন তিনি। বলেন, ওসমান হাদী হত্যার পর থেকে দলের প্রার্থীরা নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে এই নির্বাচনী কাজ চালিয়ে যাচ্ছেন। ঋণখেলাপিদের মনোনয়ন বৈধ করা, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ইসিকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান নাহিদ। আমরা এটা বলেছি যে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে এখানে সেই আত্মবিশ্বাস বা সেই সম্মতিটা সকল রাজনৈতিক দলের নাই, এমনকি আমাদেরও নাই। আমরাও একইভাবে মনে করছি যে বিশেষ রাজনৈতিক দলকে সরকারিভাবে বিশেষ সুযোগ সুবিধা, বিশেষ প্রোটোকল দেওয়ার মাধ্যমে এক ধরনের সিগন্যালিং করা হচ্ছে। অনেক ঋণখেলাপিকে কিন্তু নমিনেশন প্রাথমিকভাবে তারা বৈধ ঘোষণা করেছে ইলেকশন কমিশন। আমাদের জায়গা থেকে বা বিভিন্ন জায়গা থেকে কিন্তু অভিযোগ আসতেছে ঋণখেলাপি 2-1 জনের বাদ হওয়ার কথা শুনছি, কিন্তু এই সংখ্যাটা কিন্তু আরও বেশি। ফলে ইলেকশন কমিশন যাতে এখানে একটা কঠোর অবস্থান নেয় বা এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেয়। আপিলে প্রার্থিতা ফিরে পাওয়ার হিড়িক। প্রথম দিনে জামায়াতের হামিদুর রহমান আজাদ ও স্বতন্ত্র তাসনিম জারা সহ 52 জনের মনোনয়ন বৈধ হয়েছে, আর বাতিল ও স্থগিত করা হয়েছে 18 জনের মনোনয়ন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা বাতিল আদেশের বিরুদ্ধে আপিলের শুনানির প্রথম দিন। শনিবার সকাল 10:15টায় শুরু হয় শুনানি, চলবে 18 জানুয়ারি পর্যন্ত। প্রথম দিনে 70 জনের আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে গণমাধ্যমের মুখোমুখি হন আপিল করা প্রার্থী এবং তাদের প্রতিনিধিরা। আমাদের মহামান্য ব্যারিস্টার যা বলেছেন এর সত্যতা ইনশাল্লাহ আগামীকাল 5টার মধ্যে প্রমাণ হবে। রিটার্নিং কর্মকর্তারা আমাদের পক্ষে রায় দিয়েছে। আপিলে মনোনয়নে বৈধতা পেয়েছেন ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা। জানান, ফুটবল প্রতীকের জন্য আবেদন করবেন তিনি। ঢাকা 9 স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি যে মনোনয়নপত্র দিয়েছিলাম, আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে যে মার্কা, সেটার জন্য আবেদন করতে পারবো। আমরা সেই প্রক্রিয়ায় আমাদের পছন্দ ফুটবল মার্কা, আমরা সেটা নিয়ে আবেদন করব। মনোনয়নের বৈধতা পেয়েছেন কক্সবাজার 2 আসনের প্রার্থী ও জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। পাশাপাশি জাতীয় পার্টির 4 জনের প্রার্থিতার বৈধতা পেয়েছে। আজকে 70 জন প্রথম থেকে শুরু করে আজকে 70 সিরিয়াল পর্যন্ত আপিল বিবেচনায় আলোচনা করেছি। আমি আপনাদেরকে সার্বিক সংখ্যাটা বলে দিচ্ছি। অনুমোদিত হয়েছে, মঞ্জুর করা হয়েছে 52টি, রিজেক্ট করা হয়েছে 15টি, আর পেন্ডিং রাখা হয়েছে
3টি। এদিকে রংপুরে এক আয়োজনে আইজিপি বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে ভূমিকা রাখবে পুলিশ। নির্বাচনে কিভাবে কাজ করতে হবে সবার কিন্তু স্বচ্ছ ধারণা ছিল না, তো সেটা আমরা চেষ্টা করেছি প্রশিক্ষণের মাধ্যমে দিতে। 1,50,000 সদস্যকে আমরা প্রশিক্ষণ দেওয়ার টার্গেট নিয়েছি। আজ পর্যন্ত, গতকাল পর্যন্ত 1,33,000কে আমরা দিতে পেরেছি। যেগুলো গুরুত্বপূর্ণ কেন্দ্র, ঝুঁকিপূর্ণ 8,000, মধ্যম ধরনের ঝুঁকি যাদের আছে 16,000। এই 24,000-এর প্রত্যেকটাতেই আমরা পুলিশের কাছে বডি ক্যাম দেওয়ার একটা উদ্যোগ নিয়েছি। নির্বাচন ঘিরে 1.5 লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানান আইজিপি। উপযোগী রাখা এটা আমাদের দায়িত্ব। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় সুতারো পরিকল্পনাকারী সহ 3 জনকে গ্রেফতার করেছে ডিবি। মানিকগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বাকি আসামিদের ধরতেও অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার রাতে রাজধানীর তেজতুরি বাজার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারান ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শুক্রবার দিবাগত রাতে মানিকগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 3 জনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবি জানায়, মোসাব্বির হত্যায় শুটার জিনাত ও পরিকল্পনাকারী বিল্লাল সহ এখন পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারেও অভিযান চলছে। এর আগে মোসাব্বির হত্যার ঘটনায় তেজগাঁও থানায় অজ্ঞাত পরিচয়ে 4 থেকে 5 জনকে আসামি করে মামলা করেন নিহতের স্ত্রী সুরাইয়া আক্তার। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। দেশকে ভারতের আধিপত্য থেকে মুক্ত করেছে অন্তর্বর্তী সরকার। রাজধানীতে এক সংলাপে আইন উপদেষ্টা বলেন, জনভোগান্তি কমাতে প্রায় 20,000 হয়রানিমূলক মামলা নিষ্পত্তি হয়েছে। রাজধানীর সিরডাপ মিলনায়তনে রাজনৈতিক দল, মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক সংলাপের আয়োজন করা হয়। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের এই সংলাপে রাজনীতিবিদ, মানবাধিকার কর্মী ও গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির একটি সামগ্রিক চিত্র উঠে আসে। সরকার তার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ব্যর্থ হয়ে সেটা মবের উপর চালিয়ে দিচ্ছে। এই নির্বাচন অবশ্যই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একটা নির্বাচন হতে হবে। আলোচনায় যোগ দিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ভারতীয় আধিপত্যবাদ রুখে দিতে অন্তর্বর্তী সরকার সফল। বলেন, সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে সরকার এরই মধ্যে প্রায় 20,000 হয়রানিমূলক মামলা প্রত্যাহার করেছে। এই সরকার এসে ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করেছে। ভারতের যে আগ্রাসী একটা ভূমিকা ছিল সব জায়গায়, সেখান থেকে স্বাধীন কণ্ঠে কথা বলতে পারছে। দমনভিত্তিক শাসন থেকে বেরিয়ে মানবাধিকার প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। আমরা নাগরিক সমাজে যারা আছি, আমাদের যেমন দায়িত্ব হয় নিজেদের কিভাবে শুধরানো, আপনাদেরও রাজনৈতিক দলেরও দায়িত্ব যে আপনাদেরও কিন্তু ব্যবস্থা নিতে হবে। যে বিষয়টা আমাদেরকে বিশ্বাস করতে হয়, ধারণ করতে হয়, রাজনৈতিক দল প্রডিউস পাবলিক গুড, জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তারা উৎপাদন করে। এটা তাদের অঙ্গীকার এবং তারা সেটা করেন এবং তারা তাদের কাছ থেকে জনগণ, রাষ্ট্র, মানুষ সেটা প্রত্যাশা করে। মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সব মহলের সম্মিলিত প্রয়াস গুরুত্বপূর্ণ বলে মত দেন বক্তারা। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা। জুলাই শহীদ হত্যার বিচারের আকাঙ্ক্ষা নিয়ে অন্তর্বর্তী সরকারের হাতে দায়িত্ব দেওয়া হলেও সরকার তা পালনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জুলাই 24 শহীদ পরিবার সোসাইটির সদস্যরা। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের আকরাম খান হলে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। এ সময় জুলাই হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন শহীদ পরিবারের সদস্যরা। হত্যার সঙ্গে জড়িতদের গত 1.5 বছরে কোনো বিচার না হওয়ার তীব্র নিন্দা জানান তারা। এ সময় আসন্ন নির্বাচনে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করে জুলাইয়ের চেতনাকে ধারণ করার আহ্বানও জানান জুলাই শহীদ পরিবারের সদস্যরা। আজকের এই প্রেস কনফারেন্স আমাদের কোনো কথাই যেন এই গণ অভ্যুত্থানের সরকার শুনতে পায় না। তাদের কান কি নষ্ট হয়ে গিয়েছে? 1.5 বছরের মধ্যে কোনো কিছুই করা হয় নাই। কেন? আমরা তো চেয়েছিলাম এই সরকার আসুক, এসে আমাদের ছেলের হত্যার বিচার করুক। 12 তারিখে যদি আপনারা জাতীয় নির্বাচনে ভোট নাও দিতে আসেন, অবশ্যই আপনারা গণভোটে ভোট কমপক্ষে দিতে আসবেন। রাজধানীর দক্ষিণ বনশ্রীতে নিজ বাসা থেকে উদ্ধার হয়েছে এক তরুণীর মরদেহ। স্বজনেরা বলছেন, হোটেলের কর্মচারী ঘটিয়ে থাকতে পারে এই ঘটনা। পুলিশ বলছে, সিসিটিভির ফুটেজ থেকে শনাক্ত করা গেছে সন্দেহভাজন ব্যক্তিকে। তাকে আটক করতে পারলেই উদ্ঘাটন হবে রহস্য।
শনিবার বিকালে ছোট বোন নীলিকে বাসায় রেখে জিমে গিয়েছিলেন বড় বোন শোভা। পরে বাসায় ফিরে দেখেন রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে নীলি। রাজধানীর দক্ষিণ বনশ্রীর 10তলা মার্কেটের পাশের একটি বাসায় ঘটে এ ঘটনা। পরিবারের অন্য সদস্যরা ছিলেন হবিগঞ্জে। মেয়ের হত্যাকাণ্ডের খবর পেয়ে ঢাকা ছুটে আসেন তারা। আয়সা দেখে যে রক্তাক্ত অবস্থা, গলা কাটা, আমার রুমের ভিতরে গলা কাটটা থুইছে। এই যে ভিতরে ঢুকে মাইন্ড আর জবা করলো, ফ্যাট কাটিয়ে এলো, মাথা কাটিয়ে এলো, আবার ঝুলাইতে চেষ্টা করলো নাকি কি সন্দেহ করে দেওয়ার হোটেলের লোকেরাই না বাড়ির ভিতরে থাকে। নীলি বড় বোনের দাবি, তাদের হোটেলের কর্মচারী মিলনী ঘটিয়েছে এই হত্যাকাণ্ড। দুপুরের দিকে বাসায় খাবার নিতে এসেছিল সে। আমি রেডি হচ্ছিলাম, তখন দেখি যে আমার বোন ওকে খাবার দিচ্ছিল আর কি। দেওয়ার পর আমিও ছিলাম, তখন স্টেপটা যাওয়ার জন্য আমি ওয়েট করতেছিলাম। ওর যখন বের হয়েছে ওর পিছ আমিও বের হচ্ছি, যাতে ও পাস হবে, তারপর আমি পাস হবো, তারপর আমার বোন গেট লক করবে, তারপর আমি চলে যাবো। মিলনীয় হবে, কারণ হচ্ছে যে সব স্টাফে ছুটি ছিল, শুধু এই স্টাফে ছিল আর কি। তো এই স্টাফে দুই বেলা এসে ভাত নিয়ে যেত আর কি। পুলিশ বলছে শনাক্ত করা গেছে সন্দেহভাজন ব্যক্তিকে। তাকে গ্রেফতারের পরই জানা যাবে হত্যার মূল কারণ। পুলিশ গিয়ে দেখতে পায় রক্তাক্ত অবস্থায় আছে এবং তার গলায় কাটা জখম আছে। ধারালো কোনো অস্ত্র দিয়ে তাকে হয়তো জবাই করা হয়েছে। সিসি ফুটেজে দেখতে পাই যে একটি লোক ভিতরে ঢুকে এবং বেরোয়। পরে সেই লোকটিকে শনাক্ত করি, তাকে গ্রেফতার চেষ্টা অব্যাহত আছে। পরিবার জানায় নীলি 8ম শ্রেণী পর্যন্ত পড়লেও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল তার পড়াশোনা। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা 7:30টার দিকে উপজেলার দিঘির পাড় এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, জামালকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় অস্ত্রধারীরা। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। গুলিবিদ্ধ হন নাসির নামে আরেক যুবক। এসে গুলি করেছে এমনটা ব্রাহ্মণবাড়িয়ায় বালখেট নৌ পরিবহন মালিক সমিতি কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে বিএনপি যুবদল নেতাকর্মীদের সংঘর্ষে 40 জন আহত হয়েছেন। পুলিশ জানায়, বালখেট মালিক সমিতির কমিটি নিয়ে সরাইলের অরুয়াইল ইউনিয়নের সাবেক বিএনপি নেতা আব্দুল খালেকের সঙ্গে একই ইউনিয়নের যুবদলের সদস্য সচিব আব্দুল আজিজের বিরোধ চলছিল। এরই জেরে খালেকের লোকজন শনিবার সকালে আব্দুল আজিজকে মারধর করে। পরে দুপুরে দুপক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের অন্তত 40 জন আহত হন। অরুয়াইল বাজারের ব্যবসায়ীরা আতঙ্কে দোকানপাট বন্ধ করে নিরাপদে চলে যান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী ও পুলিশ। কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলার ফলাফল নিয়ে রেফারির সঙ্গে কথা কাটাকাটির জেরে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত 20 জন। শুক্রবার বিকেলে মধ্যের চর এলাকায় শিবপুর বনাম কলেজপাড়া দলের সেমিফাইনাল খেলা চলছিল। এক পর্যায়ে গোল দেয়া নিয়ে রেফারির সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান কলেজপাড়ার সমর্থক সহ খেলা পরিচালনা কমিটির কয়েকজন। এ নিয়ে রাতে মধ্যের চর এলাকায় দুপক্ষের সংঘর্ষ হয়। বিষয়টি মীমাংসা করতে শনিবার সকালে সালিশের আয়োজন করা হলে সেখানে দেশীয় অস্ত্র নিয়ে আবারও সংঘর্ষে জড়ায় দুপক্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনী। নারায়ণগঞ্জের বন্দরে একটি কারখানায় হিট এক্সচেঞ্জার সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ 7 জনকে নেওয়া হয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। তাদের মধ্যে 5 জনকে ভর্তি করা হয়েছে। পর্যবেক্ষণে আছেন 2 জন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান জানান, 3 জনের শ্বাসনালী দগ্ধ হয়েছে, তবে কারো অবস্থা আশঙ্কাজনক নয়। পুলিশ জানায়, শনিবার রাত 8টার দিকে কারখানার ভেতর বিস্ফোরণের বিকট শব্দ পাওয়া যায়। পরে আগুন ধরে গেলে কর্মরত 8 জন দগ্ধ হন। তাদের মধ্যে 7 জনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেয় কারখানা কর্তৃপক্ষ। আমাদের কাছে 7 জন রোগী এসছে, তো এর মধ্যে আমরা 5 জন রোগীকে ভর্তি রেখেছি আর 2 জন রোগীকে অবজারভেশনে রেখেছি। তো 5 জন রোগীর মধ্যে 3 জনের শ্বাসনালী পুড়েছে। তো ওনাদের যেহেতু টোটাল বার্নের পরিমাণ কম, ওনারা শঙ্কামুক্ত, কিন্তু অবজারভেশনে থাকবে। এলপি গ্যাসের সংকট কাটছেই না। সিলিন্ডার বিক্রি হচ্ছে 1.5 থেকে দ্বিগুণ দামে। খুচরা বিক্রেতারা জানালেন, সংকটের অজুহাতে নির্ধারিত দামে এলপি গ্যাস সরবরাহ করছেন না পরিবেশকরা। এদিকে চাহিদার মাত্র 20% এলপিজি পাওয়ায় বিপদে অটো গ্যাস নির্ভর পরিবহন খাত।
রাজধানীর ভাসানটেকের বাসিন্দা রাশিদা বেগম। ঘরে সিলিন্ডার থাকলেও হঠাৎ করে এলপি গ্যাসের অস্বাভাবিক দাম বাড়ায় মাটির চুলাই এখন তার নির্ভরতা। গ্যাস অনেকদিন আগে আনছি তো অল্প একটু মনে আসে, রাইন দিলে তো শেষ হয়ে যাবে, এরপরে আবার 2000 টাকা 2500 টাকা দাম করছে না। রাশিদা বেগমের প্রতিবেশীদেরও এখন একই দশা। 1300 টাকার সিলিন্ডার বাজারে এখনো হাঁকা হচ্ছে 1.5 থেকে দ্বিগুণ দাম। বাসায় কাজ করে তো আমরা 3000 টাকা পাই, 2500 টাকা দিয়ে যদি সিলিন্ডার কিনি তাহলে আমরা কিভাবে চলবো? গ্যাসের জন্য আসছিলাম তো ওরা বলতেছে 2100 টাকা, তারপরে বলতেছে মানে এভেলেবেল না। খুচরা বিক্রেতারা জানালেন সংকটের অজুহাতে নির্ধারিত দামে এলপি গ্যাস সরবরাহ করছে না পরিবেশকরা। আজকে তো কয়েকজন ফোন দিয়েছে, কাস্টমার মাল দিতে পারিনি, থাকলে সেন বিক্রি করতে পারতাম, 2-1 টাকা লাভ হতো, আমার সংসারটা চলতে পারতাম। এদিকে রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এলপিজি অটোগ্যাস স্টেশন মালিকদের সংগঠনের নেতারা জানান চাহিদার মাত্র 20% এলপিজি পাওয়ায় মহাবিপদে অটোগ্যাস নির্ভর পরিবহন খাত। এই সমস্যাটা প্রায় 1 মাস ধরে চলতেছে এবং গত 10 থেকে 15 দিন ধরে এটা তীব্র আকার ধারণ করছে। এই 1.5 লক্ষ গাড়ি যে এলপিজিতে কনভার্ট হয়েছে, এগুলা না পাওয়ার কারণে প্রত্যেকের কার্যক্রম কিন্তু স্থবির হয়ে পড়েছে। এলপি গ্যাস কেন্দ্রিক নৈরাজ্য তদন্তে কমিটি গঠন সহ 3 দফা দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। এই সরবরাহ চেইনে কোথায় বিঘ্ন ঘটতেছে এগুলা ফাইন্ড আউট করে এগুলা সমস্যার সমাধান করেন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। 2025 সালে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে 7584টি। এতে নিহত হয়েছেন 7359 জন এবং আহত হয়েছেন 16476 জন। শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সব তথ্য জানায় রোড সেফটি ফাউন্ডেশন। অদক্ষ চালক, বেপরোয়া গতি ও দুর্বল আইন প্রয়োগই এর প্রধান কারণ বলে জানায় সংস্থাটি। প্রতি বছরই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান হাজার হাজার মানুষ। শুধুমাত্র গত 1 বছরে অন্তত 7584টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণ গেছে অন্তত 7359 জনের। এই বছর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য জানায় রোড সেফটি ফাউন্ডেশন। সংস্থাটি জানায় এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত 16476 জন। দুর্ঘটনা পর্যবেক্ষণ বিশেষজ্ঞদের মতে অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন ও অনিয়ন্ত্রিত গতিসহ বিভিন্ন কারণে ঘটে এসব দুর্ঘটনা। 85% দুর্ঘটনার প্রধান কারণ যানবাহনের অতিরিক্ত গতি, কিন্তু গতি নিয়ন্ত্রণে জনবল ও প্রযুক্তিগত সক্ষমতা নেই। দুর্ঘটনা রোধে কঠোর আইন প্রয়োগ, চালকদের নিয়মিত প্রশিক্ষণ, জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল পুনর্গঠন সহ 21 দফা সুপারিশ করে সংস্থাটি। জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল পুনর্গঠন করে এই কাউন্সিলের অধীনে বিআরটিএ, বিআরটিসি এবং ডিটিসিএ পরিচালনা করতে হবে। সময়োপযোগী নীতিমালা, প্রযুক্তি, অবকাঠামোর উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। কোম্পানি ভিত্তিক আধুনিক বাস সার্ভিস চালু করতে হবে। মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সরকারকে অগ্রাধিকার ভিত্তিতে 7টি খাতকে গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানিয়েছে সিপিডি। এছাড়া বিনিয়োগ কমে যাওয়া এবং বিদ্যুৎ উৎপাদনে কয়লার ব্যবহার বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ জানিয়েছে সংস্থাটি। নির্বাচন পরবর্তী সময়ে নীতির ধারাবাহিকতা এবং সুশাসন নিশ্চিত করাই বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর প্রধান শর্ত হবে। সুরক্ষা দেওয়ার জন্য যে আইনটা, সেটাই। রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ অর্থনীতি নির্বাচনী বাঁকে বহুমাত্রিক ঝুঁকি শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে সিপিডি। বিদ্যুৎ উৎপাদনে কয়লার ব্যবহার বৃদ্ধি এবং এলএনজি আমদানি নির্ভরতার সমালোচনা করে সংস্থাটি। এখানে কয়লার ব্যবহার গত 1.5 বছরে 3% বেড়েছে, অথচ যেখানে সরকার শূন্য কার্বন অর্থাৎ জিরো এমিশনের কথা বলছে, শূন্য কার্বন নিঃসরণের কথা বলেছে, সেখানে কিন্তু কয়লার বৃদ্ধি বেড়ে চলেছে। এটা একটা বড় প্রশ্ন। এলএনজি আমদানি নির্ভরতা কমানোর পরিবর্তে আমদানি নির্ভর বাড়াচ্ছি, যেটা কিনা জ্বালানি নিরাপত্তার জন্য একটা সিকিউরিটি, এনার্জি সিকিউরিটির জন্য একটা ভয়ের ব্যাপার, একটা ঝুঁকিপূর্ণ ব্যাপার। ব্যাংক খাতে আস্থা ফেরাতে বিশেষ আদালত গঠনের সুপারিশ করে সিপিডি। নির্বাচন পরবর্তী সরকারকে সরকারি অর্থ ব্যবস্থা, মূল্যস্ফীতি, কৃষি সহ 7 খাতকে গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানায় সংস্থাটি। রাজনৈতিক অনিশ্চয়তা, অর্থনৈতিক যে অনিশ্চয়তা এবং সর্বোপরি কস্ট অফ ডুইং বিজনেস যে রয়েছে, সেগুলা দূর করার প্রচেষ্টা নিতে হবে। এই প্রেক্ষিতে আমরা কতগুলো সুপারিশ করেছি নতুন সরকারের জন্য। এলডিসি গ্র্যাজুয়েশনকে ফাঁদ উল্লেখ করে সরকারকে সতর্ক করেন ডক্টর মুস্তাফিজুর রহমান।
ঋণ ফাঁদের দিকে আমরা পড়ে যেতে পারি। অনেক সময় আমাদের মতো দেশ যেগুলো নাকি লো ইনকাম কান্ট্রি থেকে লোয়ার মিডল ইনকাম কান্ট্রি হয়েছে, তারা লোয়ার মিডল ইনকাম ট্র্যাপে পড়ে যায়। অনেক দেশ লোয়ার মিডল ইনকাম থেকে আপার মিডল ইনকাম হয়, তখন আপার মিডল ইনকাম ট্র্যাপে পড়ে যায়, যেটা ল্যাটিন আমেরিকা হয়েছে। আমাদের এই অঞ্চলে কিন্তু বেশ কিছু দেশ লোয়ার মিডল ইনকাম ট্র্যাপে পড়েছে, যে এটা সমার্থক হলো ঋণ ফাঁদের সাথে। সো এইটা আমাদের মধ্যম আয়ের ফাঁদ। এদিন 2025-26 অর্থ বছরের প্রথম 6 মাসের অর্থনৈতিক পরিস্থিতির পর্যালোচনা তুলে ধরে সংস্থাটি। জুলাই অগাস্ট। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ইসলামী ব্যাংক আইন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক কনফারেন্সে একথা জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আলাদা অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন, ব্যাংকিং খাত এখন অনেকটা স্থিতিশীল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ইসলামী ফাইন্যান্স ও ব্যাংকিং কনফারেন্সের দ্বিতীয় দিনে যোগ দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বলেন, কেন্দ্রীয় ব্যাংকে আলাদা বিভাগ হবে ইসলামী ব্যাংকের জন্য। এছাড়া দ্রুত ইসলামী ব্যাংক আইন করারও কথা জানান তিনি। So we are drafting a new law. I think we have established a department called Islamic Banking Department. We didn't have that also. They will be fully dedicated to look after the operational and legal aspects of this bank. বিগত বছরগুলোতে ইসলামী ব্যাংকগুলো আমানত সংগ্রহের বিপরীতে বেনামে ঋণ দেয় ক্ষোভ জানান গভর্নর। এদিকে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন, ব্যাংকিং খাত এখন অনেকটা স্থিতিশীল। ফান্ডামেন্টালস ইজ একটা ডিমেনশন যেখানে অর্থনীতি কেমন আছে এটার উত্তর খোঁজা যায়, এবং সেখানে মূল মোটা দাগে দেখা যাচ্ছে সেখানে ভঙ্গুর থেকে এক ধরনের জোড়া লাগানো গেছে এবং শক্তিশালীর দিকে এগুনোর একটা বিষয় আছে। খুব সহজ কাজ না রেট অফ ইন্টারেস্ট কমিয়ে দেওয়া। এইখানে আপনার ব্যাংকের রেটের সাথে ট্রেজারি বিলের রেট আছে, ইয়েল্ড রেট আছে, এগুলো চট করে একদিকে কমে দিকে আরেক দিকে, এটা বেলুনের মতো আপনি চাপ দিলে আরেকদিকে ফুলে যাবে। মোটামুটি এখনো ব্যর্থ হব না, কিছুটা হয়তো আপনারা দেখতে পাবেন যে কিছু কিছু কাজ হয়েছে, এবং সবগুলো ফলো করে বলা হয় না, পাবলিসিটি দেওয়া হয় না। অতএব আমি মনে করি সবাই মিলে কাজ করি। ব্যবসায়ী কমিউনিটির সহায়তা ছাড়া সরকারের একার পক্ষে মূল্যস্ফীতি কমানো সম্ভব নয় বলেও জানান অর্থ উপদেষ্টা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। গার্মেন্ট সুইডেনের ফোয়ো মিডিয়া ইনস্টিটিউটের উইমেন মিডিয়া লিডার্স টুমোরো প্রজেক্টের অংশ হিসেবে সময় টেলিভিশন পরিদর্শন ও সংলাপে অংশগ্রহণ করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের 10 নারী শিক্ষার্থী। শনিবার বিকেলে সময় টেলিভিশনের শিক্ষামূলক ইন্ডাস্ট্রি ভিজিটের মাধ্যমে শিক্ষার্থীরা সংবাদ সংগ্রহ থেকে সম্প্রচার পুরো প্রক্রিয়া সরাসরি দেখার সুযোগ পান। পাশাপাশি গণমাধ্যমে নারী নেতৃত্ব বিষয়ক একটি সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপ পরিচালনা করেন সময় টেলিভিশনের বার্তা সম্পাদক হাফসাতুন্নেসা, বিশেষ প্রতিনিধি শাতিলা শারমিন, সহযোগী প্রযোজক মুক্তি সরকার। এ সময় টেলিভিশন সাংবাদিকতায় নারীর অংশগ্রহণ, চ্যালেঞ্জ ও বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন তারা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে 2025-26 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ভর্তি পরীক্ষায় অংশ নেন ক গ্রুপের শিক্ষার্থীরা, আর দুপুরে অনুষ্ঠিত হয় খ গ্রুপের পরীক্ষা। এবার 5টি অনুষদের 13টি বিভাগের 1305টি আসনের জন্য লিখিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন 10,000-এর বেশি শিক্ষার্থী। 7 ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশের কথা রয়েছে। ট্রিকি কোশ্চেন করছে, ম্যাথটা হালকা, মোটামুটি আলহামদুলিল্লাহ প্রতিবারই এরকম কোশ্চেন করে। তো আমার যা পারার আমি তা পারছি। কোশ্চেন যারা পড়ালেখা করছে তারা ঠিকই পারবে, যারা করে নেই তারা পারবে না। প্রিপারেশন তো মোটামুটি ভালোই নিয়েছিলাম, কিন্তু ওই অনুযায়ী পরীক্ষা আশানুরূপ হয়নি। কোশ্চেনটা একটু তুলনামূলক কঠিন ছিল, চ্যালেঞ্জিং ছিল। পরীক্ষা মোটামুটি ভালোই হলো, আর আশা করছি ইনশাল্লাহ হয়ে যাক, যা তো আশা থাকবেই। কোশ্চেন মোটামুটি ইজি করেছে এবার। দেশের বাইরের খবর, ওমানের সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 3 প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 2 জন। স্থানীয় সময় শুক্রবার রাতে রাজধানী মাসকাট থেকে সালালা যাওয়ার পথে তাদের বহনকারী প্রাইভেট কারটি উটের সঙ্গে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারায়। এ সময় ঘটনাস্থলেই 3 জন প্রাণ হারান। নিহতরা হলেন মাসকাটের ব্যবসায়ী মোহাম্মদ আলমের ছেলে সাকিবুল হাসান সবুজ, তার মা ও ভগ্নিপতি দিদারুল আলম। সবুজের স্ত্রী ও শিশু সন্তানকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ির সুন্দরপুর ইউনিয়নে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ দেশে পাঠানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে আলাদা আলাদা বন্দুক হামলায় অন্তত 6 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার রাতে মিসিসিপির পূর্বাঞ্চলে অ্যালাবামা সীমান্তের কাছাকাছি আলাদা 3টি স্থানে এলোপাতাড়ি গুলি করে এক বন্দুকধারী। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। এবার মার্কিন মসনদ থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উৎখাতের সতর্কবার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। অন্যদিকে ইরান বড় বিপদে আছে দাবি করে আবারও হামলার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। ইরানি গণমাধ্যমের দাবি, বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে এ পর্যন্ত 200-র বেশি মানুষ নিহত হয়েছেন। এদিকে খামেনির পক্ষে দেশটির বিভিন্ন শহরে পাল্টা সমাবেশ হয়েছে। ইরানে অর্থনৈতিক মন্দার প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ ধীরে ধীরে রূপ নিয়েছে সরকার বিরোধী আন্দোলনে। বিক্ষোভকারীরা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পদত্যাগের দাবি করেছেন। স্থানীয় গণমাধ্যম তেহরান টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে এক ইরানি চিকিৎসকের দাবি, প্রায় 2 সপ্তাহ ধরে চলা এই অস্থিরতায় রাজধানীর 6টি হাসপাতালে 200-র বেশি বিক্ষোভকারীর মৃত্যু নথিভুক্ত হয়েছে। দেশজুড়ে ইন্টারনেট ও টেলিযোগাযোগ কার্যত বন্ধ করে দিয়েছে ইরানি কর্তৃপক্ষ। এই ইন্টারনেট শাটডাউন মানবাধিকার লঙ্ঘন আড়াল করার কৌশল বলে উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এর মধ্যে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বিক্ষোভকারীদের দাঙ্গাবাজ ও বিদেশি শক্তির হাতিয়ার আখ্যা দেন। খামেনির দাবি, ট্রাম্পের হাতে হাজারো ইরানির রক্ত লেগে আছে এবং শেষ পর্যন্ত তাকেও উৎখাত করা হবে। এর মধ্যেই আরদাবিল শহরে সরকারপন্থী বিক্ষোভকারীরা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পক্ষে স্লোগান দেন। একই সময়ে পশ্চিমাঞ্চলীয় খোররামবাদে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশ স্থল। অন্যদিকে ইরান বড় বিপদে আছে দাবি করে সরাসরি সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, ইরানে এমন সব শহরে বিক্ষোভকারীরা নিয়ন্ত্রণ নিচ্ছে যা কয়েক সপ্তাহ আগেও কল্পনা করা যায়নি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। এখনো আইসিসির কাছ থেকে বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের চিঠির উত্তর পায়নি বিসিবি। সোম মঙ্গলবারের মধ্যেই আইসিসি থেকে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে মন্তব্য করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বিশ্বকাপে বাংলাদেশ দলের খেলার বিষয়েও আশাবাদী তিনি। ভারতের অন্য ভেন্যুতে বিশ্বকাপের ম্যাচ খেলার কোনো প্রস্তাব পায়নি বিসিবি। এদিকে তামিমকে নিয়ে করা মন্তব্যের জন্য পরিচালক নাজমুল ইসলামকে কারণ দর্শাতে বলা হয়েছে। ভারতে খেলতে যেতে চাচ্ছেন না, দল পাঠাতে চাচ্ছেন না, দেশের মানুষ এটাতে অনেকে সমর্থন দিচ্ছে। যদি আমরা বলি মেজরিটি, এটা কি আপনাদেরকে সাহস দিচ্ছে একটু বেশি? ইয়েস, দিচ্ছে। আমরা তো দেশের মানুষের জন্যই খেলি ক্রিকেট, এবং আমি আবারও বলছি এবং আগেও বলেছি, দেশ সবার আগে। ভারতের মাটিতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, বিসিবি অনড় নিজেদের সিদ্ধান্তে। বিসিবির চিঠি দেওয়ার 4 দিন পার হলেও এখনও তার উত্তর দেয়নি আইসিসি। অবশ্য দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্তের আশা বিসিবি সভাপতির। ভারতের অন্য ভেন্যুতে ম্যাচ খেলার যে খবর এসেছে সেটাও সত্য নয় বলে জানিয়েছেন বিসিবি বস। তবে এখনও তিনি আশাবাদী বিশ্বকাপে খেলবে বাংলাদেশ দল। আমরা এখনো কোনো রেসপন্স পাইনি। আমরা ওটা যতগুলো লিঙ্ক দরকার, অ্যাটাচমেন্ট বা যতগুলো ইনফরমেশন দেওয়ার সব আমরা দিয়ে দিয়েছি। তো আমরা ওয়েট করছি আইসিসি আমাদেরকে কি জানায়। আমাদের চিঠিটার সাথে সাথে কিন্তু আমরা যেই সিকিউরিটি জায়গাগুলো বলেছি, তারা আমাদের সিকিউরিটি ডিপার্টমেন্টের সাথেও যোগাযোগ করেছে। তো বিভিন্ন ইনফরমেশন তারা টেবিলে নেওয়ার পরে আলোচনা করবে আর কি, সোম মঙ্গলবারের দিকে হয়তো আশা করছি। বাট আমাদের জন্য সময়টা খুব গুরুত্বপূর্ণ, কারণ সময়টা চলে যাচ্ছে। তো আমরা খুব চিঠিটার অপেক্ষায় আছি যে কি রিপ্লাই আসে বা কি রিকোয়ারমেন্ট আসে। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে নাজমুল ইসলামের করা মন্তব্য ভালোভাবে নেননি বুলবুল। বিসিবি পরিচালককে বলা হয়েছে কারণ দর্শাতে। যেহেতু তিনি তার ব্যক্তিগত ফেসবুক থেকে সেটা লিখেছে এবং তাকে আমরা বলেছি যে আপনি একটা রিজয়েন্টার দেন, তার উপরে আমার কাছে মনে হচ্ছে যে একজন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ককে আমরা যেভাবে দেখেছি, যেভাবে পারফরমেন্স করেছে, শুধু তাকে না, এই ব্যাপারটা হয়তো আমাদের লেখার আগে একটু চিন্তা করা উচিত ছিল, রেসপেক্ট করা উচিত ছিল আরও। তিনি নিজেও তো একজন ডিরেক্টর। তো আমাদের বোর্ড মিটিং আছে 24 তারিখে সম্ভবত, তখন আমরা ব্যাপারটা নিয়ে আরও খোলাখুলি আলোচনা করব। সিলেটে স্কুল ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানে এসে এসব কথা বলেন বিসিবি সভাপতি। গভর্নমেন্টের সাথে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, সিলেট। এখন সেখানে
এদিকে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির রিপোর্ট অনুযায়ী রোববার বিসিসিআই এর সঙ্গে বিশ্বকাপ ইস্যুতে বৈঠকে বসবেন আইসিসির চেয়ারম্যান জয় শাহ। সেখানে বিশ্বকাপের নিরাপত্তা পরিকল্পনা নতুন করে খতিয়ে দেখা হবে বলে দাবি গণমাধ্যমটির। আইসিসির পূর্ণ সদস্য হওয়ায় বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপ আয়োজন সম্ভব না, তাই দুই দেশের জন্য একটি সম্মানজনক সমাধানের পথ খুঁজতেই এই বৈঠক ডেকেছেন জয় শাহ। 2 দফা চিঠি দেয়া হয়ে গেছে বিসিবির পক্ষ থেকে, এবার জবাব দেওয়ার পালা আইসিসির। কিন্তু নিজেদের কোর্টে বল থাকলেও এখনো কোনো শট খেলেনি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এর মাঝেই ভারতীয় গণমাধ্যম এনডিটিভি স্পোর্টসের দাবি, বিসিসিআই কর্তাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। বিশ্বকাপ সমস্যার গ্রহণযোগ্য সমাধান খোঁজাই এর মূল কারণ বলে দাবি গণমাধ্যমটির। আইসিসিকে দেয়া প্রথম চিঠিতে ভারত যে খেলতে রাজি নয় বলে জানিয়েছিল বিসিবি, পরিবর্তে ম্যাচ খেলতে শ্রীলঙ্কায় যেতে চেয়েছিল তারা। কিন্তু পরের চিঠিতে নিরাপত্তা শঙ্কার বিস্তারিত ব্যাখ্যা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিভিন্ন ভিডিও ফুটেজ, লিংক এবং ডকুমেন্টসও পাঠানো হয় সে যাত্রায়। আর এরপরই বদলে গেছে পরিস্থিতি। এনডিটিভির দাবি, স্কোয়াডে থাকা ক্রিকেটার ছাড়াও সমর্থক, সাংবাদিক এবং বোর্ড অফিসিয়ালদের নিরাপত্তা ইস্যুটাকে এখন আর হালকা করে দেখা সম্ভব নয় আইসিসির জন্য। আর এ কারণেই জরুরি বৈঠকের ডাক জয় শাহর। ধারণা করা হচ্ছে বিসিসিআইয়ের কাছে দুটো বিষয় জানতে চাইবেন জয় শাহ। প্রথমটি অবশ্যই বিশ্বকাপের পূর্ণ নিরাপত্তা পরিকল্পনা, এবং দ্বিতীয়ত বাংলাদেশ ইস্যুটি কেন এত জটিল হলো। মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়া নিয়ে বিসিসিআইয়ের পদক্ষেপগুলো সম্পর্কেও বিস্তারিত জানতে চাইতে পারেন আইসিসি বস। বাংলাদেশের দাবি নিয়ে বেশ বিপাকেই আছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা, কারণ চাইলেই বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপ আয়োজন করে ফেলার অবস্থায় নেই তারা। পূর্ণ সদস্য হওয়ায় বাংলাদেশকে বাদ দিলে আইনি এবং রাজনৈতিক জটিলতা আরও বাড়বে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে। এছাড়া আইসিসি বোর্ডে ভোটের হিসাব মেলাতেও দরকার হবে বাংলাদেশকে। এই মুহূর্তে বাংলাদেশকে বাদ দিলে এশিয়ান ক্রিকেট কাউন্সিলে যে জটিলতা তৈরি হবে সেটা মেটাতেও ঝামেলা পোহাতে হবে আইসিসিকে। তাই দুই দেশের উত্তেজনা কমিয়ে একটা সম্মানজনক সমাধান খুঁজছেন জয় শাহ। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। টি-20 বিশ্বকাপের আগে বিপিএল একমাত্র প্রস্তুতির মঞ্চ হলেও এখন পর্যন্ত খুব ভালো ফর্মে নেই বাংলাদেশের স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। বিষয়টা ক্রিকেট মহলে আলোচনার খোরাক জোগালেও একেবারেই চিন্তা করছেন না হান্নান সরকার। আইসিসির যে কোনো একটা ইভেন্টের আগে বাংলাদেশি ক্রিকেটারদের ফর্মহীনতা নতুন কোনো খবর নয়। শেষ কবছর ধরে নিয়মিতই হয়ে আসছে এটা। পাশাপাশি বিশ্বকাপের আগে বাংলাদেশের ক্রিকেটে শুরু হয়ে যাওয়া নেতিবাচক আলোচনাও এখন সয়ে গেছে ক্রিকেটারদের। একদিন আগে শান্ত আক্ষেপ নিয়েই বলেছেন কথাগুলো। এবারের বিপিএল ছিল বিশ্বকাপের আগে বাংলাদেশি ক্রিকেটারদের জন্য একমাত্র প্রস্তুতির মঞ্চ। সবকিছু ঠিক থাকলে আসর শেষ করেই বিশ্বকাপের বিমান ধরতে হবে লিটন বাহিনীকে। কিন্তু স্কোয়াডে থাকা 15 ক্রিকেটারের সবাই ভুগছেন কম বেশি ছন্দহীনতায়। টপ অর্ডারে একমাত্র পারভেজ ইমন ছাড়া ধারাবাহিক রানে নেই আর কেউ। বোলারদের মধ্যে ব্যতিক্রম মোস্তাফিজুর রহমান, বাকিদের মধ্যে শরীফুলই আছেন সঠিক রিদমে। স্বাভাবিকভাবেই বিষয়টা ভাবাচ্ছে সবাইকে। কিন্তু রাজশাহী ওয়ারিয়র্সের বর্তমান কোচ এবং জাতীয় দলের সাবেক নির্বাচক হান্নান সরকারের আছে ভিন্ন ব্যাখ্যা। তিনি একেবারেই চিন্তা করতে চান না বিষয়টা নিয়ে, বরং তার বিশ্বাস সময় মতো ঠিক হয়ে যাবে সবকিছু। টি-20 ক্রিকেটটা আসলে এরকমই, মানে অফ ফর্মটা কিছু সময় গেলে সেটা থেকে ফিরে আসতে জাস্ট ম্যাটার অফ টাইম। সো আমার মনে হয় যে তামিম সেটার জন্য চেষ্টা করছে, ওর মেন্টাল এবং ফিজিক্যাল টেকনিক্যাল প্রতিটা জায়গায় ওয়ার্কআউট করছে। সো এটা সময়ের ব্যাপার। আর সাকিবের আপনার একটা বিষয় জানেন যে সাকিব একটু রিদমের বাইরে ছিল, বিকজ তার একটা ইঞ্জুরি কনসার্ন ছিল। সেটা থেকে ফিরে এসে রিদমটা পেতে সময় লাগছে, বাট সোফার এখন পর্যন্ত কিন্তু রিদমটা মানিয়ে নিয়েছে। বিপিএল প্রস্তুতির মঞ্চ হলেও এবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন। নানা জটিলতায় সিলেটের পর চট্টগ্রামে আয়োজন করা যায়নি বিপিএল, তাই টানা খেলা চলছে সিলেটের একটা স্টেডিয়ামে। এই অবস্থায় উইকেটগুলোর আচরণও ব্যাটারদের ছন্দহীনতার একটা কারণ হতে পারে বলে মনে করেন হান্নান, যদিও অজুহাত হিসেবে দেখাতে চান না এটাকে। ওয়ার্ল্ড কাপে আমাদের যে প্লেয়াররা রয়েছে তাদের পজিশনটাই যদি তারা খেলতে পারে, তাদের কনফিডেন্সটা ভালো নিয়ে তারা যাওয়ার সুযোগ পায়। বাট আমার মনে হয় যে বিপিএলে এর চেয়ে বাইরে কিছু বলা নেই, তখন যেখানে সুযোগ পাবে সেখানেই তাদের কনফিডেন্সটা নিয়ে যাওয়া উচিত। আর একটা প্লেয়ার যখন অফ ফর্মে থাকে বা একটু খারাপ সময় যায়, তখন এই পরিবেশ চেঞ্জটা তার জন্য খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। বাট এখানে জানি যে আসলে ক্রিকেট বোর্ড তাদের জায়গা থেকে খুব বেশি ডিফারেন্ট চিন্তা করার সুযোগ ছিল না, এটা বাধ্য হয়েছে। আমরা সবাই জানি যে আমরাও আসলে এখানে খেলার ব্যাপারে মেন্টালি প্রিপেয়ার ছিলাম না, বাট সিচুয়েশনটা এমন হয়ে গিয়েছে সেই জায়গায় আসলে কারো কোনো কন্ট্রোল ছিল না। সো সেটাকে অ্যাডজাস্ট করে মেন্টালি যতটা অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে আমরা সেটা ওভারকাম করতে পারি, সেভাবেই প্লেয়াররাও চেষ্টা করছে, আমরাও সবাই চেষ্টা করছি। বিশ্বকাপে বাংলাদেশ
বাংলাদেশ দলের অংশগ্রহণ ঝুলছে সুতোর উপর। এই অবস্থায় ইস্যুটি নিয়ে তামিম ইকবালের মন্তব্য এবং তার বিপরীতে বিসিবির একজন পরিচালকের পাল্টা কটূক্তি সরগরম করেছে ক্রিকেট পাড়াকে। তবে বিষয়টিকে আর না বাড়িয়ে সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান সাবেক এই ক্রিকেটারের। আসলে ক্রিকেটার আরেকটু সম্মান আশা করি সবার কাছ থেকে, সেটা নিশ্চিতভাবে আমাদের বোর্ডের যারা রয়েছেন বা ক্রিকেটকে যারা আমাদের গাইডলাইন হিসেবে ফলো আপ করেন তাদের জায়গা থেকে আরেকটু সচেতন হওয়া উচিত আমার কাছে মনে হয়। এদিকে ঢাকার পর বিসিবি অ্যান্টি কারাপশন ইউনিটের কার্যক্রম নিয়ে নিজেদের অসন্তুষ্টির কথা জানালেন রাজশাহীর কোচও। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। গেল বছরে ফুটবলে যে সফলতা চলতি বছরে লক্ষ্য তা ছাপিয়ে যাওয়া জানিয়েছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। এবছর সাফ চ্যাম্পিয়নশিপ ও সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে ভালো করার লক্ষ্য তার। বহু বছর পর 2025 সালে ফুটবল পালে সুবাতাস, মাঠ ভর্তি দর্শক, পারফরমেন্সেও বেশ উন্নতি। চলতি বছর তার ধারাবাহিকতা রাখার প্রত্যয় লাল সবুজের। 2026 সালে বাংলাদেশের সামনে মূল চ্যালেঞ্জ সাফ চ্যাম্পিয়নশিপে ভালো করা। যদিও এই টুর্নামেন্টের সঠিক সময়ে মাঠে গড়ানো নিয়ে আছে যথেষ্ট সংশয়। এর আগে মার্চ উইন্ডোতে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে। সব মিলিয়ে বছরটা চ্যালেঞ্জিং যাবে বলে মনে করেন অধিনায়ক জামাল ভুঁইয়া। এই বছর সাফ চ্যাম্পিয়নশিপ মেবি হবে, সামনে একটা ম্যাচ আছে সিঙ্গাপুরের সাথে, তো ওইটা আমার টার্গেট। আর মাঝখানে মেবি একটা টুর্নামেন্ট হইতে পারে, এটা আপ টু বিএফএফ। বাট ফুটবলে আপনারা লাস্ট ইয়ার যতটুকু ম্যাচ যেটা গেছে, আপনি প্রত্যেক ম্যাচ ফুল স্টেডিয়াম ছিলেন। তো আমি চাই সেম এই বছরের, বাট সেম পারফরমেন্স করতে হবে, আরও বেটার চাই। আর বাংলাদেশের টিম আরও এগিয়ে যাইতে হবে, কারণ এখানে যারা আছে ওরা সব ফুটবল লাভার, সব ফুটবল ফ্যান, খেলোয়াড়, তো সব মিলে আমরা সবাই এগিয়ে যাইতে হবে। দেশের ফুটবল ডেভেলপমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জেলা ও বিভাগীয় পর্যায়ের ফুটবল। তবে মানসম্মত খেলার মাঠ আর কোচিং স্টাফের অভাবে পর্যাপ্ত ফুটবলার উঠে আসে না জাতীয় পর্যায়ে। সুযোগ পেলে এই জায়গায় কাজ করতে চান দেশের ফুটবলের পোস্টার বয়। ওরার জন্য একটা ভালো মাঠ দরকার, একটা ভালো প্র্যাকটিস মাঠ দরকার, একটা ভালো কোচিং স্টাফ দরকার। এইভাবে ওরা ডেভেলপ করতে পারে। সবাই একটা স্বপ্ন আছে, তো একদিন আমরা প্রফেশনাল প্লেয়ার হিসাবে ফুটবল খেলবো, তারপরে ন্যাশনাল টিমেও ঢুকবো। সো এই স্বপ্ন আমি ফুলফিল করতে চাই, যারা যে বাচ্চারা যারা গ্রামে ফুটবলে খেলে। বর্তমানে দেশের ফুটবলে ক্লাব ফুটবলের ব্যস্ততা, তবে বাফুফে চাইছে একটি আমন্ত্রণমূলক টুর্নামেন্ট আয়োজন করার। সাফের আগে সেটা সম্ভব হলে তার সুবিধা পাওয়া যাবে বলে মনে করেন জামাল ভুঁইয়া। সময় সংবাদ, মানিকগঞ্জ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশকে এগিয়ে নিতে না পারলে ধ্বংস হবে সব অর্জন, সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে তারেক রহমান। শাহজালালের মাজার জিয়ারতের মাধ্যমে শুরু করবেন নির্বাচনী প্রচারণা। আপিলে প্রার্থিতা ফিরে পাওয়ার হিড়িক, প্রথম দিনে আজাদ ও তাসনিম জারা সহ 52 জনের মনোনয়ন বৈধ, বাতিল ও স্থগিত 18। ভোটে নিরপেক্ষ থাকবে পুলিশ। এবং নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে অনাস্থা এনসিপির। ইইউ পর্যবেক্ষক দলের সঙ্গে নেতাদের বৈঠক, বিশেষ দলের সুবিধা বন্ধে ইসিকে ব্যবস্থা নেয়ার তাগিদ। এ ছিল প্রবাসী সময়, সঙ্গেই থাকুন সময়।